অহনাকে নিয়ে আগারগা যাচ্ছি, কিন্তু এই জ্যাম, আধা ঘন্টা রাস্তা আজ যেন শেষই হচ্ছে না। অহনা আমার বিবাহিত বউ, 3 মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে। আজ অহনাকে নিয়ে যাচ্ছি ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করাতে। কি অদ্ভুত, তাই না? কেউ কোনো কথা বলছি না। মেয়েটাকে আজ অনেক সুন্দর লাগছে, ঠিক প্রথম দেখার মতো একটা পুতুল, যাকে টোকা দিলেই ভেঙে যাবে। আমি ড্রাইভ করছি, অহনা পাশে বসে আছে। হঠাৎ পর্শিয়ার জুয়েলের একটা গান বাজলো। কেন এত হারাবার ভয়, কেন মনে সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। অহনা গানটা বন্ধ করে দিল। আমার কিছু বলার ছিল না। প্রায় 2 বছর আগে আমি ঢাকায় আসি, এরপর একটা কোম্পানিতে জয়েন করি। প্রথমে শুধু কম্পিউটারের জন্য আমাকে নিয়োগ করা হলেও মাঝে মাঝে আমি স্যারের সাথে মিটিংয়ে যেতাম। এরপর থেকে স্যারের সাথেই থাকতাম। বছর খানিক আগে আমি প্রথম অহনাকে দেখি। একদিন অফিসের একটা পার্টি হচ্ছিল, যেখানে আমাদের অফিসের কর্মচারীদের পরিবার ও মালিকের পরিবারের দাওয়াত। আমাদের অফিসের মালিক 7 জন ছিল, অহনার বাবা ওনাদের মধ্যে একজন। আমি ওনাকে আগেও দেখেছি, কিন্তু ওনার পরিবারকে চিনতাম না। প্রথম যেদিন আমি অহনাকে দেখি, আমি তার প্রেমে পড়ে যাই। আমি কেন, যে দেখবেই সেই প্রেমে পড়ে যাবে, ঠিক যেন একটা পুতুল। ওর সামনে সব যেন তুচ্ছ। পার্টিটা আমার দায়িত্বেই ছিল, তাই আমাকে সব দিক সামলাতে হচ্ছিল। সেদিন আমাদের প্রায় 5 জনকে প্রমোশন দেওয়া হলো। তার মধ্যে আমার ছিল সবচেয়ে বড় প্রমোশন, সাথে নতুন কিছু দায়িত্ব। আমার এক বস বলল, সিমেল, লেটস এনজয়। আরেকজন বলল, স্যার ও ড্রিঙ্ক তো অনেক দূরের কথা, সিগারেটও খায় না। স্যার বলল, নট ব্যাড সিমেল। আমি সব জায়গা ঘুরে সবার খোঁজ খবর নিচ্ছিলাম। অহনাকে দেখলাম মন খারাপ করে আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মন খারাপ? হ্যাঁ, আপনি তো দেখছি ভালোই মন পড়তে পারেন। আপনাকে শুভেচ্ছা প্রমোশনের জন্য। তা সবাই এনজয় করছে, হ্যাঁ, আপনি এখানে কেন? আপনাকে দেখতে এলাম। আপনি মন খারাপ করে আছেন তো, তাই। একটু প্রফেশনাল থেকে পার্সোনাল হয়ে যাচ্ছে না? আপনি কি বিরক্ত হচ্ছেন? আমি অপরিচিত মানুষের সাথে কথা বলা পছন্দ করি না। আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। আমি আপনার মতো মন পড়তে পারি না। আমাকে একা থাকতে দিলে খুশি হব। আমি আর কিছু না বলে চলে আসলাম। হাজার হলেও উনি আমার মালিকের মেয়ে। প্রমোশন হবার পর আমার সাথে প্রায় অহনার বাবার সাথে দেখা হতো। উনি অনেক ভালো মানুষ। একদিন দুপুরে ওনার সাথে লাঞ্চ করছি। তোমার আজকের প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হয়েছে। আমার ভাবতে অবাক লাগে তুমি এই সাবজেক্ট নিয়ে না পড়েও অনেক ভালো পারো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সুযোগ দিয়েছেন। আরে তোমার অনেক সুনাম সোহেল ভাই করতো, তাই আমিও তোমাকে সুযোগ দিলাম। আসলেই তুমি যোগ্য। তা বিয়ে শাদী করেছো? জি না স্যার। গার্লফ্রেন্ড আছে নিশ্চয়ই? জি না স্যার। আরে লজ্জা পাচ্ছ কেন? কাউকে পছন্দ করো? তেমনভাবে না। তার মানে কাউকে পছন্দ করো। নাম কি সেই ভাগ্যবান মেয়ের? বাদ দেন না স্যার। আরে বলো না। যদি আমি তোমার কোনো সাহায্য করতে পারি, এমন একটা সোনার টুকরো ছেলের জন্য যদি একটু কষ্ট করতেই হয়, তবে কেন করব না? না থাক স্যার। আমি এবার কিন্তু রাগ করব। স্যার, আপনি শুনলেও রাগ করবেন। তাও তুমি বলো। আপনার মেয়ে অহনা। কি? সরি স্যার। সরি কি জন্য? আপনি যদি রাগ করেন। আমি আমার মেয়ের সাথে কথা বলবো। তোমার মতো ভদ্র আর ভালো ছেলেকে আমার জামাই বানাতে কোনো দ্বিধা নেই। 1 সপ্তাহ পর আমাদের বিয়ে হয়ে গেল, কিন্তু বাসরাতে অহনা আমাকে যা বলল, আমার সব স্বপ্ন চুরমার হয়ে গেল। আমি শুধু তাকে বললাম, আপনি চাইলে বেড়ে গেল। অফিস থেকে আজ সন্ধ্যায় বাড়ি ফিরলাম। আজ কেমন জানি বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। বাড়িতে শুধু আমি আর একটা জ্বলন্ত ধোঁয়া। পরের দিন আমি অফিস গেলাম। আমাকে বিকেলে অফিস থেকে বস, মানে আমার শ্বশুর ফোন করলো। অফিস আসিনি কেন? আপনি তো সবই জানেন। এই পৃথিবী তুমি প্রথম পুরুষ না যে তোমার বউ তোমার উপর রাগ করে বাবার বাড়ি গেছে। রাগ করে গেছে, কিছুদিন থাক, রাগ কমলে ফিরে যাবে। সে আর ফিরবে না। এত সহজে হার মানার ছেলে তো তুমি না। এক কাজ করো, সামনের সপ্তাহে আমাদের চট্টগ্রামে যে মিটিং আছে, সেটার দায়িত্ব শুধু তোমার উপর। কিন্তু এই অবস্থায়। এই জন্য তোমাকে দিচ্ছি। কাল অফিসে এসে সব কাজ বুঝে নাও। কিন্তু। দ্যাটস মাই অর্ডার। জি আচ্ছা। পরের দিন থেকে আমার ওপরে এত কাজের চাপ পড়ে গেল যে কি বলবো। অফিস থেকে বাসায় এসেও রাত 2-3টা পর্যন্ত কাজ করতাম। সারা বাড়ি শুধু ব্যঞ্জনের প্যাকেট আর চুহট্টি।
এই 7 দিনে মনে হয় 500 সিগারেট খেয়েছি। কেমন জানি নেশায় পড়ে গেছি। যা হোক, বাড়ি ওভাবেই ফেলে রেখে আমি অফিস গেলাম। ওখান থেকে অফিসের গাড়িতে সোজা চট্টগ্রাম। 1 সপ্তাহ অনেক কাজ করার পর আমাদের কাজ শেষ হলো। আমি ঢাকা যাবার উদ্দেশ্যে ব্যাগ গোছাতে শুরু করলাম। আমার অফিসের একজন এসে বলল, স্যার, একটা অনুরোধ ছিল। জি বলেন। এখানে অনেক বড় মেলা বসেছে। স্যার, আমরা আজ না গিয়ে কালকে যাই। স্যার, আচ্ছা ঠিক আছে, যান। আপনিও চলেন স্যার, আমাদের অনেক ভালো লাগবে। না, আপনারা যান, আমার কাজ আছে। চলেন না স্যার, প্লিজ। ঠিক আছে, চলেন। মেলাটা অনেক সুন্দর লাগলো। সবাই সব কিছু কিনলো বউ বাচ্চার জন্য, কিন্তু আমার তো কেউ নাই। তখন একজন বলল, স্যার, এই ড্রেসটা কিনেন। ম্যাডামের এই ড্রেসটা অনেক পছন্দের, আমি জানি স্যার। ঠিক আছে, কিনে নেন। পরের দিন আমরা ঢাকায় পৌঁছে গেলাম। সবাই খুশি, শুধু আমি ছাড়া। আমি বাড়ি গিয়ে তালা খুলে সোজা নিজের ঘরে গেলাম। লাইট জ্বালিয়ে দেখলাম ঘরটা গোছানো। ভাবলাম হয়তো কাজের মেয়ে এসে গুছিয়েছে। যখন অহনা ছিল, কাজের মেয়ের বেডরুমে এসে ঘর গোছানো নিষিদ্ধ ছিল। কেন জানি না, হয়তো আমার আর অহনার সম্পর্কের কথা জেনে যাবে এজন্য। কিন্তু এখন তো অহনা নাই, তাই আর জানার কিছু বাকি নাই। আমি ক্লান্ত ছিলাম, ওভাবেই ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে মনে হলো কেউ আমার উপর কাঁথা দিচ্ছে। আমি খপ করে হাতটা ধরে ফেললাম। চোখ খুলে দেখি অহনা। আমি অহনাকে দেখে শক খেলাম, আর সেও ভয় খেলো, কারণ অন্ধকারাতে এভাবে তার হাত ধরে নিয়েছি। আমি লাইট জ্বালিয়ে হাত ছেড়ে দিলাম। তুমি এখানে কখন আসলা? ফোন তো করনি। কাল এসেছি। হ্যাঁ, আপনার তো কালকে আসার কথা ছিল। হ্যাঁ, সবাই ঘুরতে চাইলো, তাই আজকে আসলাম। কিন্তু তুমি? কেন, আমাকে দেখে আপনি খুশি হননি নাকি? নাকি এই কয়েকদিনেই দ্বিতীয় বইয়ের ব্যবস্থা হয়ে গেছে? বলা যায় না, এত বড় চাকরি করেন, কত মেয়ে আসে। যা বাবা, তোমাকে কি তোমার বাবা জোর করে আমার কাছে পাঠিয়েছে? ভয় নেই, সাব্বিরের কাছে যেহেতু তুমি যেতে চাও, সে ব্যবস্থা আমি করে দিব। ওই কুত্তার বাচ্চার কথা আপনি আর মুখে নেবেন না। এই বলে অহনা আমাকে জড়িয়ে কাঁদতে শুরু করলো। কি হয়েছে বলবা তো, কাঁদছো কেন? আপনার থেকে যাবার পর আমি অনেক কাঁদি। কেন কাঁদি জানেন না? অনেক দিন আমি কারোর সাথেই কথা বলিনি। একদিন বাবা আমাকে বলল, সাব্বির যদি ঠিক ছেলে হয়, মানে আপনি যা বলছেন ওগুলো যদি মিথ্যে হয়, তাহলে বাবা আপনার কাছ থেকে তালাক নিয়ে সাব্বিরকে জামাই মেনে নেবে। কিন্তু সাব্বিরকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা এরকম, পরীক্ষা অনুযায়ী অহনা মিথ্যা করে শুধু একটা ব্যাগ নিয়ে বাসা থেকে পালিয়ে যায়। তারপর সাব্বিরকে বলে সে বাড়ি থেকে পালিয়ে এসেছে, তার বাবা তাকে মেনে নেবে না, তাই সাব্বিরের কাছে চলে এসেছে। জবাবে সাব্বির বলে, অহনা, ঠিক আছে, কিন্তু তুমি কি কথা মতো 50 লক্ষ টাকা নিয়ে এসেছো? না, আমি নিয়ে আসিনি। আর তোমার ব্যাংকে যে 2 কোটি টাকা ছিল ওগুলো? বাবা ওই টাকাও ব্যাংকে ফোন করে বন্ধ করে দিয়েছে। এখন আমি ওই টাকা তুলতে পারবো না। তার মানে তুমি খালি হাতে এসেছো? তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসায় পেট ভরে না। আমি চাকরি করব, আর তুমি তো একজন ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমি একজন বইটের ইঞ্জিনিয়ার। আমার দাম অনেক, অনেক কোটিপতির মেয়ে আমাকে বিয়ে করবে। তাহলে তোমার মতো এক বোজাকে কেন বিয়ে করতে যাব, যার শুধু শরীরটা পাবো, টাকা পাবো না? কি বলো এসব? তুমি কি শুধু আমার টাকাটাকেই ভালোবাসো? তো তোমার কি মনে হয়, তোমার থেকে আগে আমি যাকে প্রেম করতাম সে কি কম সুন্দরী? তুমি তো আমাকে ছুতেও দাও না, সে তো আমাকে বিছানায় পর্যন্ত নিয়ে গেছে। কিন্তু যখন জানলাম তোমার বাবার অনেক টাকা, তার উপর তুমি একটাই মেয়ে, তখন বলো কিভাবে এই সুযোগ ছাড়ি? কি? এরপর অহনা একটা চর মারে সাব্বিরকে। সাব্বির অহনার হাত ধরতেই পিছন থেকে পুলিশ এসে সাব্বিরকে ধরে নিয়ে যায়। এবার বল, আমার চয়েস ভালো নাকি তোর? আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা, কিন্তু শান্ত কি আমাকে এখন মেনে নিবে? তুই বাড়ি চলে যা, বাকিটা আমি দেখে নেব। কথাগুলো বলতে বলতে অহনা আমার বুকে কাঁদতে শুরু করলো। কাঁদছো কেন পাগলি? আমাকে মাফ করে দেন। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আর জীবনেও আপনাকে কষ্ট দেব না। আচ্ছা ঠিক আছে, এবার অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও। কেন? আপনার বউকে বুঝি খুব বোরিং লাগে? এত একটা সুন্দর বউ বোরিং লাগবে কেন? তাহলে এত দূরে রেখেছেন কেন? না, ভাবছি আমার পুতুল বউটা যদি ভেঙে যায়। অহনা আর কিছু বলল না, লাইট অফ করে দিল।
কিছুক্ষণ পর আমার কানে বলল, বাইরে এত রোমান্টিক আবহাওয়া আর আমার ভাগ্যে যে এত আনরোমান্টিক স্বামী জুটবে এটা ভাবিনি। এত জ্বালাচ্ছ কেন? আমি শুরু করলে সহ্য করতে পারবো তো? আমি তো চাচ্ছি যে কেউ আমাকে অনেক চালাক। ভেবে বলছো তো? পরে যদি কিছু হয়ে যায়? হলে হবে, দূরের কেউ তো করছে না, আমার স্বামী করছে। এই বলে অহনা আমার হাতটা ধরে ওর শরীরের ওপর রাখলো। আজ থেকে আমি তোমার, শুধুই তোমার। ঘুম থেকে উঠে দেখি বেলা 12টা। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। ঘুম ভাঙলো সাহেবের? অবশ্য ভাঙবে কিভাবে, রাতে কি একটু ঘুমাতে দিয়েছে? অফিস। আমি বাবাকে ফোন করে বলেছি আপনার জামাই আর আমি হানিমুনে যাব, তাই সে অফিসে যাবে না। আরে আমার মিটিং আছে। রাখো তোমার মিটিং, এতদিন যা খুশি করেছো, কিছু বলিনি। এখন থেকে বউকে সময় না দিলে খবর আছে। রাগ করে বাবার বাড়ি যাবা? মাথা খারাপ? আমি কি অবলা নারী নাকি? তো কি করবা? কলার ধরে সব আদায় করব। তাই নাকি? আর এই ড্রেসে আমাকে কেমন লাগছে বললা না তো? তাই তো খেয়াল করিনি। অনেক সুন্দর। তুমি খুঁজে পেলে কিভাবে? ব্যাগ গোছাচ্ছিলাম তখন। তোমার চয়েস আছে বলতে হবে। চয়েস না থাকলে কি এরকম একটা পুতুল বউ পাই? এখন রেডি হয়ে যাও, কোথায়? হানিমুনে যাব। এত তাড়াতাড়ি? অফিস থেকে ছুটি নিব না? আমি বাবাকে বলেছি। কিছুক্ষণ পর কলিং বেল বাজলো। আমি দরজা খুলে দেখলাম আমার অফিসের একটা জুনিয়র স্টাফ। কি ব্যাপার, আপনি এখানে কেন? আচ্ছা ঠিক আছে, আপনি ভেতরে বসেন, আমি সব নিয়ে আসছি। দুপুরে আমরা রেডি হয়ে বের হলাম। ভাবলাম সে হয়তো কক্সবাজার বা সিলেট যাবে। কোথায় যাচ্ছি আমরা? কুষ্টিয়া। ওরা তো আমাদের বাড়ি। শ্বশুর বাড়ি থেকে ভালো বেড়ানোর আর কোনো জায়গা আছে? কিন্তু সে তো অনেক দূর। এত দূর ড্রাইভার ছাড়া যাবা? কেন, আমি আছি, তুমি আছো, আর ড্রাইভার নিলে আমাদের রোমান্স নষ্ট হয়ে যাবে। কাল থেকে দেখছি খুব রোমান্টিকভাবে ঘুরছো। এতদিন আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি মুখ বন্ধ করে সহ্য করেছো। এখন থেকে আমার ভালোবাসা দেখবা। বাড়ি যেতে যেতে আমাদের প্রায় রাত হয়ে গেল। আম্মু আমাকে মাফ করবেন, আপনার ছেলেই আমাকে গ্রামে নিয়ে আসে না, ওর নাকি কাজ শেষ হয় না। আমি আর কিছু বললাম না। রাতে খেয়ে ঘরে গেলাম। এরকম কয়লা কেন? দেখো, তোমার আব্বু আম্মু যদি আমাদের ব্যাপারে সব সত্যি জানতে পারে, তবে ওনারা কখনো আমাকে মন থেকে মেনে নিবে না। হয়তো মুখে না বললেও আমাকে খারাপ ভাববে। তুমি তো সব জানো, আমি দোষ করেছি, এটা সত্য। তবে আমি ওয়াদা করছি, তোমাদের বাড়ির যোগ্য বউ হয়ে দেখাবো। ঠিক আছে। পরের দিন বিকেলে আমি অহনাকে নিয়ে ঘুরছি। পিছন থেকে একজন ডাক দিল। মেয়েটার নাম সীমা, আমার বন্ধু। সে আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরল। অনেক কষ্ট দিলি, এভাবে বিয়ে করে নিলি? আমাকে মাফ করে দিস। না, মাফ হবে না। এটা তোর বউ আমার থেকে খুব একটা বেশি সুন্দর না। আমি হচ্ছে ন্যাচারাল, আর তোর বউ বিউটি পার্লারে গিয়ে সুন্দর হয়েছে। আমি অহনার দিকে তাকালাম। সে রাগি ফুলছে। সে আমার দিকে তাকিয়ে চলে গেল। কিরে, তোর বউ তো রাগ করে চলে গেল? যেটা বললি সে সহ্য করবে। তোর বিয়ের কি খবর? তুই তো করলি না, এখন তো অন্য কাউকে করতে হবে। বাবা মা দেখছে, আমার বিয়েতে আসিস। আচ্ছা আসবো। এখন যা, তোর বউকে সামলা, যা বলেছি, আর রাতে বুঝবি। মেয়ে মানুষ আসলেই খারাপ। বিয়ে যেমন করলি না তেমন বস। রাতে আমি বাড়ি গেলাম, খেতে বসলাম। দেখলাম অহনা সবার সাথে কথা বলছে, শুধু আমার সাথে বাদ। রাতে আমি ঘুমাতে গেলাম, দেখলাম অহনা ওপাশ হয়ে শুয়ে আছে। আমি তার ওপর হাত দিলাম। ওই, তোমার সমস্যা কি? আমার বউ দূরে আছে, ওটাই সমস্যা। কেন সীমা, রাতে ঘরে জায়গা দিব না? আজব, সে কি বউ নাকি? তুমি এত চরিত্রহীন আগে জানতাম না। এরপর আমি ওর মুখে হাত দিলাম। আগে আমার কথা শোনো। সীমা সব দুষ্টুমি করছিল। সে আমাকে পছন্দ করত, আমি জানতাম। কিন্তু সে আগেও দূরের ছেলের সাথে সম্পর্ক করে। এমনকি শুনেছি একজনের সাথে শারীরিক সম্পর্কও সে করেছিল। তাই আমি তার থেকে দূরে থাকতাম। সত্যি বলছি, না হলে আম্মুকে জিজ্ঞেস করো। তো ও যখন বলল যে আমি নাকি ওর চাইতে কম সুন্দরী, তখন তুমি কিছু বললা না কেন? এটা কিন্তু সীমা মিথ্যা বলেনি। মেয়েটা সত্যি অনেক সুন্দর।
তো যাও না, ওর কাছে যাও, খাট থেকে এক্ষুনি নামো। আরে পুরো কথা তো শোনো, সে বেশি সুন্দর হোক তাতে কি, তুমি হচ্ছ ওর চাইতেও অনেক দামি। তুমি একজন চরিত্রবান মেয়ে, আর একজন স্বামীর কাছে এটাই বড় পুরস্কার। আমি চরিত্রবান মেয়ে, তুমি জানলা কিভাবে? কাল রাতেই সব বুঝেছি তোমার আনাড়ি ব্যবহার দেখে। এখন ওর কথা বাদ দাও, একটা কথা বলবো। কি? আমি না তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তোমার মতো এত ভালো মেয়ে আমাকে বউ হিসেবে দিয়েছে। তাই? আগে কখনো বলনি তো। এখন বললাম তো, কোথায় স্বামীকে নিয়ে একটু আদর করবা, তা না একের পর এক প্রশ্ন করছো। আচ্ছা সরি, আমি লাইট অফ করে আসছি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।